আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে সরি, আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইআর স্টাডি কর্নার বাংলায়। আপনারা জানেন আমরা এখানে আন্তর্জাতিক সম্পর্কের কী কনসেপ্টগুলোকে বাংলায় খুবই সহজে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা খুবই সহজে, বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা এই বিষয়গুলোকে বুঝতে পারেন এবং আপনাদের যে ফার্দার স্টাডি আছে সেখানে এই বিষয়গুলোকে খুব সহজে রিলেট করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি। এই ট্রিটিটা সম্পর্কে, এই ট্রিটিটার নাম আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন এবং আমাদের যে গত ভিডিও ছিল আর্মস কন্ট্রোলের উপর, যেখানে মূলত ট্র্যাডিশনাল উইপন্স কে প্রিজার্ভে রেখে যে অতিরিক্ত অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে যারা মোর ডিস্ট্রাকটিভ, তাদেরকে কীভাবে লিমিটেশনের মধ্যে আনতে হবে সে সকল বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমাদের গত ভিডিওতে এর আর্মস কন্ট্রোলের ভিডিওতে আমরা বিষয়টাকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। এবং আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা আলোচনা করব নন প্রলিফারেশন ট্রিটি নিয়ে। তো বন্ধুরা, আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের প্রথমেই বলবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো খুবই সহজে আপনারা পেতে পারেন। চলুন বন্ধুরা, আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি। তো প্রথমে আমরা এনপিটি বিষয়টাকে জানবো, একটা সংজ্ঞার মাধ্যমে আমরা ভেঙে ভেঙে বিষয়টাকে আলোচনা করব। এখানে একটা ইংরেজিতে সংজ্ঞা আমরা এখানে নিয়ে এসেছি, আপনাদেরকে যদি রিডিং করে আমি পড়াই বা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করি। এখানে বলা হয়েছে দ্য ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, কমনলি নোন অ্যাজ নন প্রলিফারেশন ট্রিটি অর এনপিটি। প্রথম যে নামটা সেটা হচ্ছে কি, নিউক্লিয়ার ওয়েপন্সের যে প্রলিফারেশন সেটাকে করা যাবে না, বা নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, যেটাকে বর্তমানে আমরা এনপিটি নামে সহজে বলি বা নন প্রলিফারেশন ট্রিটি নামে বলে থাকি, is an international treaty whose objective is to prevent spread of nuclear weapons and weapons technology. এখানে দুইটা অংশ আছে। এই ট্রিটিটা হচ্ছে মাল্টিপোলার, অর্থাৎ বাইলিটারাল কোনো ট্রিটি না। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটি, অর্থাৎ এখানে মাল্টিপল পার্টিস এই ট্রিটিতে র্যাটিফিকেশন করছে। অর্থাৎ আমরা বুঝতেই পারতেছি যে ট্রিটিটার ওজন কত হবে বা এর সাথে সংযুক্ত রাষ্ট্রগুলো কী কী হতে পারে। তাহলে প্রথমত এই ট্রিটিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটি বা মাল্টিল্যাটারাল ট্রিটি। দ্বিতীয় হচ্ছে এই ট্রিটির যে প্রাথমিক বা প্রধান উদ্দেশ্য বা অবজেক্টিভ, সেটা কি, প্রিভেন্ট স্প্রেড অফ নিউক্লিয়ার ওয়েপন্স। যে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়েপন্সকে প্রিভেন্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে, রেস্ট্রিক্ট করতে হবে, যেটা আর করা যাবে না। আর কি, ওয়েপন্স টেকনোলজি, শুধুমাত্র যে উইপন্সগুলো এক্সিস্টিং রয়েছে সেটাকেই প্রিভেন্ট করবে তা না, এই উইপন্স ডেভেলপমেন্টের জন্য যে সকল উইপন্স টেকনোলজি রয়েছে, বিশেষ করে নিউক্লিয়ার উইপন্স টেকনোলজিগুলো, সেগুলোকেও কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে হবে বা প্রিভেন্ট করতে হবে, যে এর মাধ্যমে যেন ফার্দার ডেভেলপমেন্টটা না হয়। তারপরে কি বলছে, শুধুমাত্র কি আমরা এই রেস্ট্রিকশনের মাধ্যমে কি এই প্রলিফারেশন ঠেকাতে পারবো? তারপরে তারা বলেছে যে টু প্রমোট কোঅপারেশন ইন দ্য পিসফুল ইউজেস অফ নিউক্লিয়ার এনার্জি। যেহেতু আমাদের হাতে নিউক্লিয়ার এনার্জি জিনিসটা রয়েছে, এবং আমাদের গত ভিডিওতে আমাদের যখন আন্তর্জাতিক আইন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তখন আমরা একটা ভিডিও করেছিলাম নিউক্লিয়ার লয়ের উপরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো ওইখানে আমরা দেখিয়েছিলাম যে নিউক্লিয়ার এনার্জি যখন কোনো একটা পার্টিসের বা কোনো একটা রাষ্ট্রের হাত থাকে, তো তখন সেই রাষ্ট্রটি এই এনার্জিটাকে দুইটা ওয়েতে ব্যবহার করতে পারে। এক হচ্ছে এটাকে পিসফুল ওয়েতে ব্যবহার করতে পারে, আর দুই হচ্ছে এই নিউক্লিয়ার এনার্জিটা মিলিটারি ওয়েতে ব্যবহার করতে পারে। তো এখানে বলা হচ্ছে কি, যে নিউক্লিয়ার এনার্জিটা যেন পিসফুল ওয়েতে ব্যবহার করা হয়, তার জন্য সর্বাত্মক চেষ্টা বা এটাকে প্রমোট করা বা প্রমোশন করার জন্যই এনপিটির যে চুক্তিটা সেটাতে তাকে বিভিন্ন ধরনের প্রভিশন যুক্ত করেছে। আর একটা কথা কি বলেছে, অ্যান্ড টু ফার্দার গোল অফ অ্যাচিভিং নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট, এবং এর অন্যতম একটা আলটিমেট যে
ইচ্ছা বা অবজেক্টিভ সেটা কি, যে নিউক্লিয়ার যাবতীয় ধরনের যে অস্ত্রগুলো আছে তার টোটাল ডিসআর্মামেন্ট, এই ধরনের কোনো অস্ত্র যদি না থাকে এটাকে ডিরেক্টলি এলিমিনেট করে দেওয়া। অর্থাৎ আমরা যখন ডিসআর্মামেন্ট সম্পর্কে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে আর্মস কন্ট্রোল এবং ডিসআর্মামেন্টের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে এই যে আর্মস কন্ট্রোলের মাধ্যমে কোনো একটা রাষ্ট্র তার যে অস্ত্র রয়েছে সেখানে কিছু অস্ত্র তারা রেখে দিতে পারে বা কিছু উইপন্স তারা রাখতে পারে নিজের নিরাপত্তার স্বার্থে, কিন্তু অন্য অনেকগুলো যেগুলা বেশি ডিস্ট্রাকটিভ উইপন্স সেগুলোকে তাদের লিমিটেশনের আন্ডারে নিয়ে আসতে হয়। কিন্তু যারা ডিসআর্মামেন্টের প্রবক্তা তারা বলে যে না, পিসফুল সিচুয়েশন বা নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার জন্য সকল ধরনের উইপন্সগুলোকে ডিসআর্ম করে দিতে হবে, অর্থাৎ এলিমিনেট করে দিতে হবে। ডিসআর্মামেন্ট সবসময় এলিমিনেশনকে সাপোর্ট করে আর আর্মস কন্ট্রোল সবসময় মেইনটেনিংকে সাপোর্ট করে থাকে। তো এইখানে বলা হচ্ছে তার এনপিটি চুক্তির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে কি, নিউক্লিয়ার যে এই শক্তিটা বা এই যাবতীয় যে পাওয়ার মানে মিসাইলগুলা বা বিভিন্ন ধরনের উইপন্সগুলা তার টোটাল এলিমিনেশন, এটা হচ্ছে তার অন্যতম লক্ষ্য। আর জেনারেল অ্যান্ড কমপ্লিট এলিমিনেশন এখানে বলছে কি একদম কমপ্লিট ডিসআর্ম করে দেবে, কমপ্লিট এলিমিনেশন চায়। তাহলে এখানে তিনটা অংশ আমরা এখান থেকে পাই। একটা হচ্ছে কি শুধুমাত্র প্রথমেই একটা কথা আছে টোটালি আপনার নিউক্লিয়ার যে উইপন্সগুলো আছে বা নিউক্লিয়ার উইপন্স তৈরি করার জন্য যে টেকনোলজি আছে সেগুলোকে একদম প্রিভেন্ট করে দেবে, রেস্ট্রিক্ট করে দেওয়া হবে। 2 নম্বরে যে এইটাকে রেস্ট্রিক্ট করে দেওয়ার পরে আমাদের যেহেতু নিউক্লিয়ার এনার্জিটা রয়েছে সেটা যেন আমরা পিসফুল ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে এনপিটি। এবং পরবর্তীতে তারা সর্বশেষে আশা করে যে সকল রাষ্ট্রগুলো মিলে এই ধরনের উইপন্স বা এনার্জিগুলোকে যেগুলো যে এনার্জিটা মূলত মিলিটারি পারপসে ব্যবহার করা হয়েছে বা হচ্ছে তার টোটালি এলিমিনেশন তারা আশা করে থাকে। তারপরে বলছে এখানে যে নিউক্লিয়ার দ্য ট্রিটি ডিফাইন, তারপরে বলছে যে এই যে ট্রিটিটা অর্থাৎ এনপিটি, যেহেতু আমরা জানি যে এখন পর্যন্ত অনেকগুলো রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার সমৃদ্ধ রাষ্ট্র, তো বলছে এই ট্রিটিটা ওই সকল রাষ্ট্রগুলোকে যে নিউক্লিয়ার উইপন্স আছে সেগুলোকে বৈধতা প্রদান করেছে যে সকল রাষ্ট্রগুলো 1967 সালের 1 জানুয়ারির আগ পর্যন্ত আগে পর্যন্ত তাদের মিলিটারি যে টেস্টিং সেটা সাকসেসফুল করতে পেরেছে। যেমন তখন ছিল 1945 সালে ইউএসএ করেছিল তার নিউক্লিয়ার বোম টেস্টিং সফলভাবে, 1949 সালে সোভিয়েত ইউনিয়ন, 1952 সালে করেছিল ব্রিটেন এবং 1963 সালে করেছিল চীন। তো এই সকল রাষ্ট্রগুলো যারা 1967 সালের আগে তাদের মিলিটারি ডেভেলপমেন্ট করেছিল, বিশেষ করে নিউক্লিয়ার এনার্জিটাকে তারা মিলিটারি পারপাসে ব্যবহার করেছিল, তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে না, তারা লিগ্যাল স্ট্যাটাসটা পাবে। কিন্তু 1967 পরবর্তীতে কোনো রাষ্ট্র নিউক্লিয়ার এনার্জিটাকে মিলিটারি পারপাসের জন্য ব্যবহার করতে পারবে না। এবং তারা বলছে এই যে এনপিটি যেহেতু একটা ট্রিটি, এর ভিতরে অনেকগুলো প্রভিশন আছে, অনেকগুলো আর্টিকেল আছে। তো এখানে বলছে প্রিএম্বল থেকে শুরু করে এনপিটির যে আর্টিকেল তাকে মোট 11টা ভাগে ভাগ করা আছে, অর্থাৎ প্রথম প্রিএম্বল এবং পর 10টা আর্টিকেল। তো বুঝতেই পারছি এগুলো খুবই অ্যাভেলেবেল, আমাদের গুগলে যদি আমরা সার্চ দিই এনপিটি লিখে খুবই অ্যাভেলেবেল, বেশি বড়ও না, আমরা খুবই সহজে পড়তে পারবো। এবং এই যে আপনার যে ট্রিটিগুলো আছে, যে আর্টিকেলসগুলো আছে ট্রিটির আন্ডারে, সেগুলোকে 3টে ভাগে ভাগ করা হয় যাকে 3 পিলার বলা হয় বা 3 পিলার সিস্টেম বলা হয়। সে প্রথম 3টে কি কি? এক হচ্ছে নন প্রলিফারেশন। আমরা যদি সংজ্ঞা থেকেও আসি, প্রথমে বলছে কোনো ধরনের প্রলিফারেশন হবে না, যাবতীয় প্রলিফারেশন করার জন্য সহযোগিতাকারী টেকনোলজিকেও প্রোহিবিট করতে হবে, একদম শেষ করে দিতে হবে। আর যে মিলিটারি যে উইপন্সগুলো ছিল সেগুলোকে ধ্বংস করতে হবে। অর্থাৎ কোনো ধরনের ফার্দার কোনো ধরনের প্রলিফারেশন হবে না নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে, যেটা মিলিটারি ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2 নম্বর বলছে ডিসআর্মামেন্ট করতে হবে, যে এক্সিস্টিং যে মিলিটারি ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ আমরা বলেছি যে নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করার মাধ্যমে যে সকল উইপন্সগুলো ডেভেলপ করা হয়েছে সেই উইপন্সগুলোকে টোটালি ডিসআর্ম করতে হবে, এলিমিনেট করে দিতে হবে এক কথায়। এবং সর্বশেষ যে বিষয়টাকে বলেছে যে টু রাইট টু পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার টেকনোলজি, এবং যেটাকে প্রমোট করার কথা বলছে এনপিটি ট্রিটি, যে নিউক্লিয়ার এই যে এনার্জিটাকে সেটা যেন আমরা পিসফুলি ব্যবহার করতে পারি সেটাকেই কথা বলেছে এখানে এনপিটি। তো আমরা বলছি যে এই যে এনপিটি নন প্রলিফারেশন ট্রিটি এর মাত্র 11টা আর্টিকেল রয়েছে, সেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে
নিউক্লিয়ার ডেভেলপমেন্ট করা যাবে না। 2 নম্বর যেগুলো করা হয়েছিল সেগুলোকে ডিসআর্ম করতে হবে। 3 নম্বর হচ্ছে নিউক্লিয়ার এনার্জিটা তো ফেলে দেওয়া যাবে না, যেহেতু এর উপযোগিতা রয়েছে। সেই ক্ষেত্রে এর উপযোগিতা, এই ব্যবহারটা যেন আমরা পিসফুল পারপাসে করি, সেই কথাই কিন্তু এনপিটিটি বলেছে। এবার আমরা কি আর্টিকেলগুলো পড়বো, কি আর্টিকেলগুলোর মাধ্যমে আমরা খুবই সহজে এই চুক্তিটাকে বুঝতে পারবো। তো আর্টিকেল 1 নম্বর আর্টিকেলে বলছে, এখানে আমি যদি একটু পড়ি, যে নট টু ট্রান্সফার, বলছে যারা নিউক্লিয়ার ওয়েপন্স স্টেট আছে NWS দ্বারা মধ্যে নিউক্লিয়ার যে ওয়েপন্স স্টেটগুলো, যদি আমরা বলি যে সকল রাষ্ট্রগুলো লিগালি আর ইলিগালি, যেমন ইসরায়েল, পাকিস্তান, ইন্ডিয়া, এদের যে নিউক্লিয়ার পাওয়ারটা রয়েছে, এরা কিন্তু এনপিটির চুক্তি আর অনেক পরে করছে বলে কিন্তু এদেরটা ইলিগ্যাল নিউক্লিয়ার পাওয়ার স্ট্যাটাসটা, এরা কিন্তু লিগ্যালিটি পায়নি। তো সেক্ষেত্রে বলছে এই যে নিউক্লিয়ার ওয়েপন সমৃদ্ধ রাষ্ট্রগুলো, তারা কি করতে পারবে না, তারা নট টু ট্রান্সফার, কোনো ট্রান্সফার করতে পারবে না। কি করতে পারবে না, টু এনি রেসিপেন্ট মধ্যে এখানে শুধুমাত্র স্টেট না, অনেক নন স্টেট অ্যাক্টরও হইতে পারে বা অর্গানাইজেশনও হইতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু তাদের দিকে কিন্তু বা তাদের কাছে কিন্তু এই নিউক্লিয়ার যে এনার্জিটা, বিশেষ করে নিউক্লিয়ার এনার্জিটা হোক, সেটা হোক মিলিটারির ব্যবহার করা হোক বা পিসফুল ব্যবহার করা হোক, সেটা কিন্তু সে কী পারবে না, কোনো রেসিপেন্টকে সেটা ট্রান্সফার করতে পারবে না। নিউক্লিয়ার ওয়েপন্স বা কোনো ধরনের এক্সিস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, সেটাও কিন্তু ট্রান্সফার করতে পারবে না। আর আদার নিউক্লিয়ার এক্সপ্লোসিভ ডিভাইস, অথবা নিউক্লিয়ার এই মিলিটারি বেস যে ডিভাইসগুলো আছে, সেগুলো কিন্তু অন্য কোনো রেসিপেন্টকে কী করতে পারবে না, সে ট্রান্সফার করে দিতে পারবে না। এখানে ট্রান্সফার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর বলছে অ্যান্ড নট টু অ্যাসিস্ট এনি নন নিউক্লিয়ার ওয়েপন স্টেট, এবং যে সকল রাষ্ট্রগুলো এখন নিউক্লিয়ার ওয়েপন্স স্টেট, যাদের কাছে নিউক্লিয়ার ডেভেলপ রয়েছে, তো অর্থাৎ যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ারটা রয়েছে বা নিউক্লিয়ার ওয়েপন্স স্টেট, তারা কিন্তু নন নিউক্লিয়ার ওয়েপন্স স্টেটকে সাহায্য করতে পারবে না। কোন ক্ষেত্রে, যে টু ম্যানুফ্যাকচার অর অ্যাকিউর সাচ ওয়েপন্স অর ডিভাইস, কোনো ধরনের নিউক্লিয়ার রিলেটেড যে ওয়েপন্সগুলো আছে, এগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের সাহায্য করতে পারবে না বা তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের সাহায্য করতে পারবে না। 2 নম্বর আর্টিকেল বলছে কি, সরি 2 নম্বর আর্টিকেল একটু উল্টাভাবে বলছে যে কোনো ধরনের নন নিউক্লিয়ার ওয়েপন্স স্টেট, যে স্টেটগুলোর কোনো ধরনের নিউক্লিয়ার পাওয়ার নাই বা কোনো মিলিটারি নাই, তারা কি করতে পারে, তারা রিসিভ করতে পারবে না। এখন যদি একজন পাওয়ারফুল রাষ্ট্র বলে যে আমি তোমাকে দিচ্ছি, তুমি নাও, এখন সে যদি সাধেও যে নন নিউক্লিয়ার ওয়েপন স্টেটগুলো আছে, সেগুলো কিন্তু সেটাকে গ্রহণ করবে, রিসিভ করবে না ফ্রম এনি সোর্সেস, যে কোনো জায়গার থেকে হইতে পারে, যে অ্যানাউন্সমেন্টটা করা হইতেছে, যে হইতে পারে কি নিউক্লিয়ার ওয়েপন্স অর নিউক্লিয়ার এক্সপ্লোসিভ ডিভাইস, একই কথা। যে উপরে যে বিষয়টা, সে যার কাছে নিউক্লিয়ার এই পাওয়ারটা রয়েছে, সে কিন্তু কাউকে ট্রান্সফার করতে পারবে না। আবার বলছে যদি কোনো নিউক্লিয়ার পাওয়ারফুল রাষ্ট্রটা ট্রান্সফার করেও নন নিউক্লিয়ার রাষ্ট্রগুলো সেটাকে রিসিভ করতে পারবে না। এখানে কিন্তু দুইজনকেই বাধ্যবাধকতা করছে, যেহেতু এই ট্রিটিটা মাল্টিল্যাটারাল ট্রিটি, এখানে শুধুমাত্র যারা নিউক্লিয়ার পাওয়ার সমৃদ্ধ রাষ্ট্র তারাই নাই, এখানে অনেক নন নিউক্লিয়ার স্টেট রয়েছে। তো এখানে কিন্তু সবাইকেই একটা লিগ্যাল বাইন্ডিংয়ের আন্ডারে নিয়ে আসা হয়েছে, যে যে যা শুধুমাত্র যে নিউক্লিয়ার পাওয়ারফুল রাষ্ট্র, তার জন্য এই জিনিসটা বাধ্যবাধকতা হবে। সে যদি তোমাকে কোনো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে বা লোভ দেখায়, তুমি কিন্তু সেটাকে নিতে পারবে না। এবং বলছে নট টু ম্যানুফ্যাকচার, যেটাকে বললাম, কোনো ধরনের নিউক্লিয়ার ডিভাইস বা উইপন্স তৈরি করার চেষ্টা করা যাবে না, বা এই উইপন্স তৈরি করার জন্য যে সকল সহযোগিতা যদি কোনো নিউক্লিয়ার পাওয়ার স্টেট করতে চায়, সেখান থেকে সেই ধরনের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বা অ্যাসিস্ট্যান্স সেটা নেওয়া যাবে না। এইটা কিন্তু এনপিটিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, আপনারা আর্টিকেলটা এখান থেকে পড়লেই বুঝতে পারবেন। তারপরে যে আর্টিকেলটা রয়েছে, আর্টিকেল নাম্বার 3, সেখানে বলছে কি নন নিউক্লিয়ার পাওয়ারফুল স্টেটস, যে সকল রাষ্ট্রগুলোর নিউক্লিয়ার উইপন্স নাই, হ্যাঁ, তারা যদি এনপিটি চুক্তিটাকে র্যাটিফাই করে, অর্থাৎ একটা রাষ্ট্র হয়, মনে করেন যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, যখন এনপিটি চুক্তিটা যখন 68 হয়ে গেছে, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, তো পরে যখন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে সে যুক্ত হচ্ছে, যখন এই ধরনের এনপিটি চুক্তিটা সে স্বাক্ষর করবে, তো এই ধরনের রাষ্ট্রগুলো, কারণ বাংলাদেশে তখন কিন্তু নন নিউক্লিয়ার উইপন্স এখন পর্যন্ত নাই, ঠিক আছে, তো তখন যে নন নিউক্লিয়ার উইপন্স স্টেটস আমরা যখন এনপিটি চুক্তিটা স্বাক্ষর করেছি, তো এনপিটি চুক্তির একটা অন্যতম প্রভিশন হচ্ছে যে
যে সকল রাষ্ট্রগুলো এনপিটি চুক্তি স্বাক্ষর করবে তারা পাশাপাশি একটা সেফগার্ড হিসেবে আইএইএ এর যে স্ট্যাচুট আছে বা এর যে চুক্তিগুলো আছে এগুলোকে এগুলোকে এটাকেও কিন্তু আপনার স্বাক্ষর করবে, এটাকে কিন্তু রেটিফাই করতে বাধ্য থাকবে। কারণ আপনি যদি আইএইএ করেন, মনে করেন যে আপনি এনপিটি চুক্তি স্বাক্ষর করলেন না, আপনি আইএইএ চুক্তিটাকে স্বাক্ষর করলেন, তাহলে কিন্তু আপনার আর এনপিটি চুক্তি স্বাক্ষর করতে হচ্ছে না। আপনি যদি এনপিটি চুক্তিটাকে রেটিফাই করেন, আপনাকে সেফগার্ড হিসাবে অবশ্যই আইএইএ চুক্তিটাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে এখানে কথাটা বলা হয়েছে। তারপরে যে আর্টিকেল 4-1 বলা হয়েছে যে এই যে চুক্তিগুলো আছে বা এই যে আর্টিকেলগুলো আছে, এখানে যারা মেজরিটি স্টেটস আছে তাদের কনসার্ন ছাড়া এই আর্টিকেলগুলো বা এই প্রভিশনগুলোকে কিন্তু ভায়োলেট করা যাবে না। যে একজনের পাওয়ারফুল বলেই সে এই কাজটা করলো তা হবে না, বা পরিবর্তন করতে চাইলে তা হবে না। এর কিছু পরিবর্তন করতে হলে এক্সিস্টিং যারা পার্টিস আছে তাদের মেজরিটির যে ডিসিশন আসবে সেই ডিসিশনের বেসিসেই কিন্তু এই প্রভিশনগুলো পরিবর্তন করতে পারে। তো এখানে একটা বড় পজিটিভ ওয়েতে হচ্ছে কি, তো সেক্ষেত্রে অনেকগুলো নন নিউক্লিয়ার ওয়েপন্স রাষ্ট্র থাকতে পারে। সেই রাষ্ট্রগুলো কখনোই চাইবে না অন্য কোনো রাষ্ট্র ফার্দার কি হোক, অন্য কোনো রাষ্ট্র ফার্দার আপনার নিউক্লিয়ার পাওয়ারফুল হোক, এটা অন্য কোনো রাষ্ট্র চায় না। সেই কারণ কোনো একটা রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ারফুল হয়ে গেলে তার আশেপাশে অনেকগুলো রাষ্ট্র কিন্তু বিভিন্ন ধরনের থ্রেটের সম্মুখীন হতে পারে, বা সে একটা স্ট্রাকচারের মধ্যে একটা ইমব্যালেন্সেশন তৈরি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ এই পার্টির সাথে সংযুক্ত বা সাথে যে মেম্বার রাষ্ট্রগুলো আছে তার মেজরিটির কনসার্নের উপর ভিত্তি করে বা কনসেনসাসের উপর ভিত্তি করে কিন্তু এর প্রভিশনগুলোকে আপনার পরিবর্তন করতে হবে। তারপরে যেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে শুধুমাত্র আপনি ডেভেলপিং স্টেটগুলো বা নতুন নন উইপন স্টেটগুলোকে আপনারা প্রভিশনের আন্ডারে আনবেন, আর যে রাষ্ট্রগুলো ইতিপূর্বে লিগ্যাল স্ট্যাটাস পেয়েছে নিউক্লিয়ার পাওয়ারে তারা কি করবে? তো এনপিটি বলেছে সে সকল রাষ্ট্রগুলোকে তাদের যে স্টক পাইল রয়েছে অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার রয়েছে সেগুলোকে ধীরে ধীরে ডিসআর্ম করতে হবে, আস্তে আস্তে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যখন তারাও নন নিউক্লিয়ার পাওয়ার পজিশনে চলে আসবে। তো এর কার্যকারিতা কি বর্তমানে আমরা জানি, কিন্তু আমাদের মূল আলোচনার জায়গা হচ্ছে এনপিটির বিষয়গুলো। তো এটা গেল 4-2 নম্বর পয়েন্ট। এবং 6 নম্বর আর্টিকেলটা যদি আমরা দেখি, যে প্রতিটা পার্টিস অর্থাৎ যারা এনপিটি চুক্তিতে অংশগ্রহণ করেছে এই সকল পার্টিগুলোকে সবসময় কি করবে, সবসময় গুড ফেইথ নিয়ে তারা কিন্তু যে কোনো ধরনের যে নিউক্লিয়ার আর্মস রেসগুলো আছে সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করবে, যে তারা সংঘবদ্ধভাবে তারা মানে কনসেনসাসের মাধ্যমে যে কোনো ধরনের নিউক্লিয়ার প্রলিফারেশনকে বা তারা প্রতিহত করার চেষ্টা করবে বা প্রিভেন্ট করার ট্রাই করবে, এবং তারা সর্বদাই চেষ্টা থাকবে কিভাবে একটা টোটাল এলিমিনেশন করা যায় বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ারগুলোকে। এটা তাদের একটা বড় জায়গা থাকবে। এবং আপনার 7 নাম্বার আর্টিকেলে বলছে যে এই যে কথাটা বলা হয়েছে 1967 সালের আগে 1 জানুয়ারি থেকে আগে যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলোকে নিউক্লিয়ার লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে, এবং তাদেরকে বলা হয়েছে যে চুক্তির আন্ডারে যে একটা নির্দিষ্ট সীমা রেখার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের যে স্টক ফাইলটা আছে মিলিটারি উইপন্সে সেটাকে ধীরে ধীরে রিডিউস বা ডিসআর্ম করতে হবে। এবং সর্বশেষ যে আর্টিকেল বা 10 নম্বর আর্টিকেলটাকে আমরা পড়ব, কারণ আমরা পড়েছিলাম যে প্রিয়াম্বেল সহ অর্থাৎ প্রস্তাবনা সহ আরও 10টা আর্টিকেল নিয়েই এই এনপিটি চুক্তিটা অনেক সংক্ষিপ্ত একটা চুক্তি। তো 10 নম্বর আর্টিকেলে বলছে যে কোনো একটা স্টেট বা কোন পার্টি যদি এইখান থেকে বের হয়ে যেতে চায় বা এই চুক্তিতে স্বাক্ষর বা রেটিফাই করছে সেখান থেকে সে বের হয়ে যেতে চায়, তাকে কমপক্ষে 3 মাস আগে নোটিশ দিতে হবে। এখন 3 মাস আগে নোটিশ দিলেই যে সে তৎক্ষণাৎ মুক্তি পেয়ে যাবে তা না, তারপরে তাকে আরও 6 মাস বা 1 বছর সময় দেওয়া হবে। সেখানে অন্য যে পার্টিসরা আছে এই চুক্তি তারা কিন্তু বিভিন্ন ধরনের কোঅপারেশনের মাধ্যমে কি সমস্যার জন্য সে চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে সেগুলোকে কিন্তু জানতে চায় বা সে সকল সমস্যার সমাধান করতে চায়। যেমন নর্থ কোরিয়া বের হয়ে এসেছিল, কিন্তু নর্থ কোরিয়াকে অনেক লম্বা সময় পরে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হয়েছে, কারণ নর্থ কোরিয়া কিন্তু তাদের ইচ্ছাই ছিল তাদের নিউক্লিয়ার প্রলিফারেশন ঘটানো, যেটা এখন তারা ঘটাচ্ছে। তো এই উদ্দেশ্যটা কিন্তু তারা গোপন রেখেছিল। তো প্রথমে কিন্তু যখন এনপিটি চুক্তি ছিল তখন নর্থ কোরিয়া কিন্তু এনপিটি চুক্তির একটা রেটিফাইড স্টেট ছিল। পরবর্তীতে কিন্তু এখান থেকে তারা বের হয়ে আসছে লম্বা প্রসেসের পরে। তো এই ছিল এনপিটি চুক্তি, কারণ আমরা আর্টিকেলগুলো দেখলাম যে এই চুক্তিটা কী বলছে।
এখানে যে জিনিসগুলো মেইনলি বলছে সেটা হচ্ছে যে সকল রাষ্ট্রগুলো উইপন্স ডেভেলপ করছে ইতিমধ্যে যেখানে যেখানে আমরা NWS বলতে পারি যে নিউক্লিয়ার উইপন স্টেটস, তারা কোনো নন নিউক্লিয়ার উইপন স্টেট অথবা নিউক্লিয়ার উইপন স্টেটকে কোনো ধরনের মিলিটারি সরঞ্জাম বা মিলিটারি অস্ত্র বা এনার্জি এগুলো মিলিটারি পারপাসের জন্য ট্রান্সফার করতে পারবে না। হ্যাঁ, আর যারা নন নিউক্লিয়ার উইপন স্টেটস তারা সেটা গ্রহণ করতে পারবে না, এবং তাদের এই মধ্যেই সকল জিনিসগুলোকে কিন্তু একটা সেফগার্ড হিসেবে কাজ করবে, এদের মধ্যে বা একটা থ্রু হিসেবে কাজ করবে IAEA। হ্যাঁ, যে পিসফুল ইউজে যখন ব্যবহার করবে তখন কিন্তু IAEA এর যে ম্যান্ডেট আছে বা যে স্ট্যাচুট আছে সেটাকে কিন্তু মেনটেন করতে হবে, সেটাকে দেখে চলতে হবে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই IAEA সম্পর্কে আমরা আলোচনা করব। এই ছিল আমাদের মূল আলোচনার জায়গাটা। আমি মনে হয় আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি NPT চুক্তি সম্পর্কে। তো আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন সম্পর্কে আপনারা আমাদের কমেন্টে লিখতে পারেন, বা আপনাদের কোনো যদি অ্যাডভাইস থাকে সেটাও লিখতে পারেন। এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।